জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। স্বামী পুরাণানন্দ স্মারক বক্তৃতা আজ 13 ফেব্রুয়ারি 2020। এই স্মারক বক্তৃতায় আপনাদের সকলকে স্বাগত জানাই এবং এটুকু খুব আনন্দের সঙ্গে আমি বলছি যে এটি কোনো একটি বিশেষ ব্যক্তির বা ভক্তের অনুদানে আয়োজন হয়নি। মহারাজজিকে যারা আপনারা চিনতেন এখানে বহুদিন ধরে, তাকে বিশেষভাবে স্মরণ করার জন্য আপনারা স্বতঃস্ফূর্তভাবে সকলেই এগিয়ে এসেছেন। অনেক মানুষ তাদের প্রচেষ্টার ফল এই বক্তৃতা। আপনাদের সেই সব ভক্তবৃন্দকে আমি বিশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজির মন্ত্র শিষ্য স্বামী পুরাণানন্দজি, তিনি 1951 সালে সংঘে যোগদান করেন এবং 13 বছর পরে 1964 সালে স্বীয় গুরুর কাছেই সন্ন্যাস দীক্ষা লাভ করেন। এমনিতে 9 বছর এমনি সময়, তবে অনেক সময় ক্যালকুলেশন অন্যরকম হয়ে যায়। তিনি গায়ক ছিলেন, সর্বোপরি তিনি শাস্ত্র ব্যাখ্যাতা ছিলেন। মহারাজজি পাটনা, মুম্বাই এসব মঠ মিশনের সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং কানপুর, মরিশাস, পুরী, কাশীপুর এবং বারাসত মানে উত্তর বারাসত আশ্রমের অধ্যক্ষ রূপে অর্থাৎ সেক্রেটারি বা প্রেসিডেন্ট রূপে নিযুক্ত ছিলেন। শেষ কয়েক বছর তিনি আমাদের এই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে কর্মব্যস্ততার মধ্য দিয়ে কাটান। আমরা যারা দেখেছেন আমাদের ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের দেখভাল করতেন এবং পরের দিকে তিনি আর কর্মের মধ্যে ছিলেন না, অবসর নিয়ে এখানেই ছিলেন। দীর্ঘদিন ধরে মহারাজ কিডনি এবং ডায়াবেটিস রোগে ভুগছিলেন। আমি তাকে কয়েকদিন কম 1 বছর দেখেছি এখানে। নিচে থাকতেন, আমাদের ছেলেরা তার সেবা করেছে, সে অদ্ভুত সেবা। এবং অবশেষে 12 ফেব্রুয়ারি 2014 সালে তিনি শরীর ছাড়েন সেবা প্রতিষ্ঠানে। মানুষটি খুব দেখতে কাঠখোট্টা কিন্তু পরম রসিক ছিলেন, তার কথাবার্তা ছিল সেই রকম। আর তিনি রামচরিত মানসের পাঠ এবং ব্যাখ্যা করতেন। এটা একটা বিশেষ গুণ। রামচরিত মানস ব্যাখ্যা করার মানুষ কিন্তু আমাদের মানে বাঙালিদের মধ্যে খুব কম। পাটনায় থাকার সুযোগে তিনি এটি আয়ত্ত করেন। খুব আস্তে আস্তে কথা বলতেন, ধৈর্য নিয়ে কথা বলতেন এবং অনেক সময় নিয়ে তাদের
ব্যক্তিগত সমস্যার কথা শুনতেন, সমাধান করার চেষ্টা করতেন। ব্যবহারটি মধুর এবং সাধু জনচিত ছিল। আর তিনি ভক্তপ্রিয় ছিলেন খুবই, তাদের উৎসাহ দিতেন, আনন্দ দান করতেন। এবং সেই জন্যই এই সম্মিলিত ভক্তদের এরকমভাবে আকৃষ্ট করার জন্য সম্মিলিত ভক্তদের দানেই তার এই বক্তৃতার আয়োজন। আজকে স্বামী পূর্ণানন্দ স্মারক বক্তৃতা দেবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য মশাই। সোমনাথ ভট্টাচার্য তিনি আমাদের যিনি প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, তার প্রিয় ছাত্র ছিলেন, পিএইচডি করেছেন তার কাছে, অত্যন্ত আদরের ছাত্র। এবং অত্যন্ত বুদ্ধিমান, তিনি বিভাগে ফার্স্ট হয়েছিলেন। শুধু তাই না, তিনি আগেও বলেছি যে মহাপুরুষ মহারাজীর স্বামী শিবানন্দজির বংশের লোক। মা এবং বাবার সেবায় ব্যস্ত থাকেন, আর নিজে সংসার ধর্ম করেননি। ঠাকুর মা স্বামীজির ভাব প্রচারে তার অধিক আনন্দ আমি দেখেছি, আপনারাও জানেন। এবং যেহেতু খুব বুদ্ধিমান, বুদ্ধিটা খুব প্রখর, সেই জন্য খুব সাধারণ কথাগুলিকেও তিনি সুন্দর করে ব্যাখ্যা করেন, যার ভেতরে ভাব গাম্ভীর্য থাকে। এটা আমরা খুব বেশি করে লক্ষ্য করেছি। অর্থাৎ তিনি যখন কোনো একটা কথা বলছেন, সেটা মামুলি কথা নয়। সে কথাটা মামুলি আমাদের কাছে হলেও তার ভেতরে কোনো এক গভীর অর্থ তিনি উদ্ধার করেন। এবং এই জন্যই বক্তা হিসাবে তার একটি বিশেষ স্থান আছে আমাদের ভক্ত মহলে। জটিল কোনো বক্তৃতা নয়, কিন্তু খুব সুন্দর ভাবগম্ভীর বক্তৃতা দান করেন। কিছু নতুন কথা বলবেনই। আমরা অনেকদিন ধরে শুনছি, তো শোনা কথা অনেক সময় ব্যাখ্যার গুণে নতুন বলে মনে হয়। সেটিতে তিনি অত্যন্ত পারদর্শী। আজকে তার বিষয়বস্তু আমার সমর নীতি। স্বামী বিবেকানন্দের একটি বক্তৃতা ছিল, যখন তিনি কলম্বো থেকে আলমোড়ায় ঘুরছেন, প্রথমবার ভ্রমণের পর ফিরেছেন দিগ্বিজয় করে, শিকাগো বিজয় সেরে। সেখানে এই বক্তৃতাটি তিনি মাই প্ল্যান অফ ক্যাম্পেন, অর্থাৎ আমি যুদ্ধ ঘোষণা করছি, সত্যি যুদ্ধ ঘোষণার মতো। তাকে সমস্ত কিছুর বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, বহুমুখী যুদ্ধ করতে হয়েছে। এবং সেখানে তার যুদ্ধনীতিটা কি হবে, কি পরিকল্পনা নিয়ে এগোবেন, সেটা তিনি আগে ভাগে জানিয়ে দিচ্ছেন। তার শত্রু কেউ ছিল না, কিন্তু যুদ্ধ যখন করতে হচ্ছে তখন একদল শত্রু তো ছিলই। তা আমরা সেখানে আর বেশি দূর যাচ্ছি না আলোচনায়। আমার সমরনীতি সেই বক্তৃতা বহু কারণে বিখ্যাত হয়ে আছে।
আমরাও বলি যদি স্বামীজির ভারতী বিবেকানন্দের একটি বক্তৃতা যদি শুনতে হয়, পড়তে হয়, তাহলে এই বক্তৃতা মাদ্রাজে তিনি বলেছিলেন মাই প্ল্যান অফ ক্যাম্পেইন। মানে শিরোনামটিও বড় সুন্দর। ইংরেজিতে বলেছিলেন, সেটা বাংলা হচ্ছে আমার যুদ্ধনীতি বা সমর নীতি। যুদ্ধ করছেন তিনি, যুদ্ধ করলে আক্রমণ করতে হয় এবং আক্রমণের পরে তাকে আবার গঠনমূলক কিভাবে চলবে সে তার দিক নির্ণয় করতে হয়। দুটোই সেখানে তিনি দিয়েছেন। কি অপূর্ব জিনিস। আমি সোমনাথ ভট্টাচার্য মশাইকে অনুরোধ করছি, তিনি আপনি ওখানেই বলবেন। 7টা জয় মা। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सुरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। এই আশ্রমের সম্পাদক পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ এবং উপস্থিত সুধী ভক্তবৃন্দ, আপনারা মহারাজ যে ভূমিকা করেছেন তার শেষের দিকটাতে শুনলেন এবং এখানে হয়তো একজন কেউও নেই যিনি জানেন না বিষয়টি। আমরা একসঙ্গে স্মরণ করলাম একরকম যে মাই প্ল্যান অফ ক্যাম্পেইন বলে যে ইংলিশ বক্তৃতা, তারই বাংলা হয়েছে আমার সমর নীতি। স্বামী বিবেকানন্দ যখন 1897-তে ভারতে ফিরলেন তখন মাদ্রাসে যে 4টে বক্তৃতা দিয়েছেন, তখনও চেন্নাই হয়নি, 4টে বক্তৃতা ঘেরা জায়গায়, একটা ওপেন জায়গায় ছিল। ঘেরা জায়গায় যে 4টে বক্তৃতা তার মধ্যে এইটা একটা। আর মহারাজ বলছিলেন যে খুব গুরুত্বপূর্ণ বক্তৃতা। ক্যাম্পেইন কথাটার মধ্যে এমনিতে আছে, ওই সমর বাদ্য শুনতে পাওয়া যায়। পরিকল্পনা হিসাবে ক্যাম্পেইন ব্যবহৃত হয়, কিন্তু বেশিরভাগই একটা কিছু মিলিটারি তাৎপর্য তার মধ্যে থাকে। একটি ছাত্রস্থানীয় ছেলে আমাকে সকালবেলায় কাগজ দেখে, সে স্বামীজির ভক্ত কিন্তু অতটা পড়ে ওঠার হয়তো এখনো সময় পায়নি সব খুঁটিয়ে, সে একটু চিন্তিতভাবে আমাকে সকালে বলল যে আপনি নাকি কি আপনার কি সমরনীতি নিয়ে বলবেন আপনি। তো মিনিট খানেক লাগলো তাকে বোঝাতে গিয়ে যে না, ওটা আমার সমরনীতি, মানে আমি নই, স্বামী বিবেকানন্দ। বোধহয় ভেবেছে যে কালকে অবধি দেখলাম মানুষটা ঠিক ছিলেন, আজকে কি হয়েছে কি জানি। এই যে ক্যাম্পেইন বা সমরনীতি, ক্যাম্পেইন কথাটা তখন স্বামীজি মনে হয় অনুমোদন করেছিলেন। তার কারণ খবরের কাগজে যে বিজ্ঞাপন বেরিয়েছিল এবং টিকিট বিক্রি হয়েছিল, সেখানে মাই প্ল্যান অফ ক্যাম্পেইন বলে ইংলিশ কাগজে ছিল। পরবর্তীকালে যখন অনুবাদ হয়েছে তখন এরকম হয়েছে আমার সমরনীতি। আমি নিজে মাঝে মাঝে ভাবছিলাম যে ক্যাম্পেইন এবং সমরনীতি এই দুটোর মধ্যে কোথাও ফাঁক থাকছে কিনা। হয়তো একটু ফাঁক থাকছে, কেননা ক্যাম্পেইন কথাটার মধ্যে অত এক্সপ্লিসিটলি যুদ্ধের কথা নেই, কিন্তু স্বামী বিবেকানন্দ যা বলেছেন তার মধ্যে বেশ একটা যুদ্ধ ভাব আছে। প্রথমে অসুবিধের কথা আছে, অসন্তোষের কথা আছে, রাগের কথা আছে, অভিমানের কথা আছে, কিন্তু সেটাই সব নয়। প্রথমের দিকে একটু অভিমান আছে, অ দিয়ে অভিমান, আর পরের দিকে আ দিয়ে আহ্বান। প্রথমে অভিমান আছে, পরে আহ্বান আছে। আহ্বানটাও অনেকটা জায়গা জুড়ে। তো সেই অভিমানেও সমরের মধ্যে যে গোলাগুলি চলে, নিহত হয় লোকে, সেই রকম ভাবটা নেই। বরং এই সমর বা এই ক্যাম্পেইন হচ্ছে যে আমরা যেটাকে একটু পোশাকি ভাষায় বলি যে অশুভ ভাবের বিনাশের জন্যে, সেই রকমভাবে করা আছে। বিনাশায় চ দুষ্কৃতম, এই বিনাশটা বোধহয় আমরা যেরকম অর্থে বিনাশ বলি, অ্যানাইহিলেশন, সেরকম নয়। অশুভ কিছুর বিনাশ তার মধ্যে থেকে, বা অশিবের বিনাশ তার মধ্যে থেকে শিবের সূচনা করবার জন্যে। তো তার স্বামী বিবেকানন্দের ওই সমর ইত্যাদি শুনলে মনে হয় যে ওখানে ওই রকম আছে, যে কাউকে শেষ করে দিলাম, অ্যানাইহিলেট করে দিলাম, এরকম ভাবটা নয়।
ওকে কেউ কেউ বারণ করেছিলেন যখন উনি সেই দিনকে রামকৃষ্ণ মিশনের একজন অনেক আগে লোকান্তরিত বরেণ্য সন্ন্যাসী মহারাজ তার স্মৃতিকথায় বলছেন যে স্বামীজি সেদিন খুব এক্সাইটেড ছিলেন এবং বলছিলেন আই উইল এক্সপোজ এভরিথিং। তখন একজন বলেছিলেন মাদ্রাসে ওর বন্ধু এক বিচারপতি, তিনি বলেছিলেন যে স্বামীজি আপনি করবেন না, এই সব কথাগুলো বলবেন না আজকে। স্বামীজি রাজি হননি মানে কিছু বলেননি খোলসা করে। তো ওই সভাতে ওই বিচারপতি যাননি কেন সেটা আমরা অনুমান করতে পারি না পুরোপুরি। হয়তো ভেবেছেন যে অপদস্থ হতে হবে বক্তাকে বা কিছু একটা ভেবে থাকবেন, অথবা নিজের মত ছিল না। কিন্তু স্বামীজি এই বক্তৃতাটার আগে ওরকম এক্সাইটেড ছিলেন যে আজকে সমস্ত পর্দা ফাঁস করে দেবো, এরকমভাবে তিনি ভেবেছিলেন এবং কড়া কথা বলেছেন। কিন্তু আবারও ভাবছি আমার বক্তৃতা ভুল হয়ে যাবে যদি একবারের জন্যেও এরকম মানে করে থাকি যে স্বামীজি বেশ আচ্ছা মতো তাদেরকে দিলেন। ওই ভঙ্গি তার তো ছিল না, একেবারে ভদ্রলোক। কিন্তু তাও লোকজন শঙ্কিত ছিলেন এবং সেখানে স্বামীজি যা বললেন সেখানে ওই প্রথমের দিকে বেশ অনেকটা জায়গা জুড়ে সেটা ভদ্রতা আছে, কিন্তু মালা পরানোর ভঙ্গি নয়, প্রশস্তি নয়, প্রশংসা নয়, একদম সাফ কথা বললেন। 1897-তে স্বামী বিবেকানন্দ যখন বলছেন তখন উনি যতই বিদেশে বছর 4 আগে বক্তৃতা দিয়ে বিখ্যাত হয়ে থাকুন না কেন, ভারতবর্ষের জমি তখনও ওর পায়ের তলায় ভালো মতো তৈরি হয়নি, সেটা বলাই বাহুল্য। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা পরে। তো সুতরাং এই যে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হচ্ছে 1897-এর মে মাসে, আর এটি দিয়ে প্রদত্ত হয়েছিল 9 ফেব্রুয়ারি। আর ফেব্রুয়ারি থেকে মেয়ের মধ্যে যাই তফাৎ থাকুক না কেন, আজকের দিনে আমরা রামকৃষ্ণ মিশনকে যেভাবে দেখছি তখন তো আর সেরকম নয়। সুতরাং পায়ের তলায় মাটি নেই। সেই জায়গাতে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ যখন বলছেন এবং সমাজের প্রতিষ্ঠিত যে ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান যেগুলো, তার বিরুদ্ধে বলছেন, সেটা আমার মতো লোকের কাছে খুব কৌতূহলের ব্যাপার আছে, ইন্টারেস্টিং আছে, শিক্ষণীয় আছে। যে ওকে যে বলা হয়েছে বেদান্ত কেশরী, সিংহের মতো, সেটা শাস্ত্র ব্যাখ্যা যা করেছেন সেটা তো করেছেন, কিন্তু এমনিতেও জেনারেলভাবেও ভাবলে যে পছন্দ হবে না সেই কথা বলছি, সেই আমি যে আমার একটা প্ল্যান আছে, আমি কিছু করতে চাই, সেখানে শত্রু বেড়ে যাবে কি না এই সব পরোয়া করছেন না এবং সোজা কথা সোজাভাবে যে বলছেন স্বামী বিবেকানন্দ, এইটা খুব রিমার্কেবল। যা বলছেন ওইসব সংগঠনের বিরুদ্ধে সব তো ইতিহাস নেই। অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু মহাশয় প্রচুর গবেষণা করেছেন, কিন্তু তাও সবটা তো আর বের করে নিয়ে আসা যায় না। যে এই বক্তৃতার যে রিপলস উঠেছিল, যে ওয়েভস উঠেছিল এবং তার বিরুদ্ধে যে প্রতিকূলতা তৈরি হয়েছিল, সেটা তো মানে প্রায় সর্বাংশেই অজানা। কিন্তু সেইটা হওয়ার সম্ভাবনা সত্ত্বেও, সম্ভাবনা না আশঙ্কা, স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে আশঙ্কা নয়, সম্ভাবনা থাকা সত্ত্বেও হি ওয়েন্ট গ্রেট গানস এবং পরিষ্কার করে সমস্ত বলে টলে দিয়েছেন। প্রথমে বলেছেন যে মাদ্রাজবাসীকে ধন্যবাদ যে তারা আমাকে বক্তৃতার জন্য ডেকেছেন। আমার অনেকগুলো বিষয় ত্রুটি আছে, কিন্তু আমার কিছু সাহসও আছে। তাহলে এইভাবে করে বক্তৃতা শুরু হচ্ছে। বক্তৃতাটা ইংলিশ ধরে আমরা পড়ব না, বাংলা যে অনুবাদ আছে সেটিকেও পুরোপুরি অনুসরণ করব না, কারণ অনুবাদটি সাধু ভাষায় হয়ে আছে। মূলের প্রতি অনুগত থেকে আমরা চলিত ভাষায় ভাববার চেষ্টা করব বা আলোচনায় থাকব। এবং এটা এত বড়, আমি শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। লোকে হয়তো বলে যে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞ বলা হয়ে থাকে, আমি তো সেটা বটেই, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে এই ওয়ান্স অ্যাগেন আই গট আ চান্স টু গো থ্রু দিস মার্ভেলাস লেকচার। এই যে নিজের যে পড়া হলো সেটার জন্যও আমি ওর কাছে গভীরভাবে কৃতজ্ঞ যে এই সুযোগটা এলো। পড়তে গিয়েই মনে হচ্ছিল যে 13 তারিখে যা বলবো সেইটা ওই সময়ের মধ্যে হয়তো বলা হয়ে উঠবে না, কিন্তু বলবো, একটু কম্প্রেস করে বলবার চেষ্টা করব, কারণ বিষয়টা বেশ বড়সড় আছে। আমরা একটু স্পিডে যাব বক্তৃতার মধ্যে দিয়ে, এবং তার মধ্যে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানির মতো আছে। আর আছে কি, বিদ্যুতের ঝলকানির মতো কতগুলো উক্তি আছে যেগুলো কিনা আবারও এই সভাস্থলে উপস্থিত প্রত্যেক ব্যক্তির হয়তো শুরু করা মাত্র মনে হবে যে হ্যাঁ এটা তো শুনেছি,
সাধু মহারাজদের মুখে অনেক ছোট বয়স থেকে শুনেছি, বইপত্রে পড়েছি, বিখ্যাত বিখ্যাত উক্তি, সেগুলি এই মাই প্ল্যান অফ ক্যাম্পেইনের মধ্যে আছে। প্রথমে মাদ্রাসের লোকেদেরকে ধন্যবাদ দিয়ে তারপরে বললেন যে আমার দোষ ত্রুটি সত্ত্বেও কিছু সাহস আছে, আমার কিছুটা সাহস আছে, এবং বললেন যে আজকের বিষয়টা আরম্ভ করার আগে সাহস করে গোটা কয়েক কথা বলবো। এই যে বলছেন যে বিষয়টা শুরু করবার আগে, তার মানে আবারও ভাবছি, হয়তো পুনরুক্তি করছি, যে খুব ভদ্রলোক। যে বিষয়টা শুরু করবার আগে তার মানে হচ্ছে যে তার আগে একটু বকাবকি করবো, কিন্তু ওইটার জন্য আজকে আমি তোমাদের সামনে দাঁড়াইনি, এই ভঙ্গি। আমাকে একবার পিষে ফেলার এবং আমার অস্তিত্ব উড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে গত 3 বছর ধরে। কিন্তু বিদেশে যখন আমি ছিলাম তখন আমি কিচ্ছু বলিনি। এখন মাতৃভূমিতে এসছি, এসে আমার মনে হচ্ছে যে কতগুলো কথা বলা আবশ্যক। এর কি ফল হবে আমি জানি না, আমি গ্রাহ্যও করি না। তার কারণ তোমাদের শহরে 4 বছর আগে দণ্ড কমণ্ডলু হাতে যে সন্ন্যাসী রূপে আমি প্রবেশ করেছিলাম, এখনও আমি সেই সন্ন্যাসীই আছি। ভীষণ হিরোইক অ্যান্ড পিওর অ্যান্ড পাওয়ারফুল স্টেটমেন্ট যে আমি সেই সন্ন্যাসীই আছি। এইটা যখন স্বামী বিবেকানন্দের মুখে শুনছি, সেটা 1897তেই হোক আর অন্য কোনো বছরেই হোক, তখন ভালো লাগে যে তিনি ইংলিশই বলুন, তিনি প্রতিষ্ঠান স্থাপন করুন, তিনি গৃহপালিত পশুগুলোর পেছনে ছুটে ছুটে বেড়ান, তিনি সতীর্থদের সঙ্গে অন্যদের সঙ্গে লেগ পুলিং করুন আর মজাই করুন। আসল পরিচয় হচ্ছে সেই স্তবের মধ্যে যা বলা আছে, নমঃ শ্রী যতিরাজায়। তিনি জ্যোতিরাজ। তিনি বলছেন যে আমি 4 বছর আগে যে দণ্ড কমণ্ডলু হাতে এসেছিলাম, এখনো পর্যন্ত আমি সেই সন্ন্যাসীই আছি। সুতরাং আমার ভয় নেই। বা বলার ভঙ্গিটা এরকম যে আপনারাও আপনাদের সিটে বসে খুব একটা ভয়টা পাবেন না। কয়েকটা জরুরি কথা বলবো। প্রথমেই তিনি থিওসফিক্যাল সোসাইটিকে নিয়ে পড়লেন, এবং এই বক্তৃতার মধ্যে সবচেয়ে কড়া অ্যাটাক হচ্ছে থিওসফিক্যাল সোসাইটি, যেটি বিদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। মূল ব্যক্তিদের মধ্যে মিসেস অ্যানি বেসান্ত ছিলেন। সেই থিওসফিক্যাল সোসাইটি সম্পর্কে উনি বললেন প্রথমেই যে এই সোসাইটি ভারতবর্ষে কিছু কাজ করেছে এবং তার জন্য প্রত্যেক হিন্দু এদের কাছে কৃতজ্ঞ, এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে এরা যে কাজ করেছেন সেই জন্য ভগবানের আশীর্বাদ যেন এদের উপরেতে পড়ে। স্বামী বিবেকানন্দের এই প্রত্যেকটা বকুনির সঙ্গে সঙ্গে এই জায়গাটা রয়েছে। কতকটা যীশুখ্রিস্টের মতো ভঙ্গি, যে এরা জানে না এরা কি করছে, সেই ভঙ্গিতে বলা। কিন্তু টু সেট থিংস রাইট, মানুষের মনের প্রবণতাগুলোকে ঠিকঠাক করে দেওয়া, আর যাতে এই ধরনের ঘোলা জল এসে আমার কাজকে বিঘ্নিত না করে, বিকজ আই উইল নট লিভ লং, সেই জন্য আমার কাজকে যাতে বিঘ্নিত না করে, ওই জন্য যেটুকুনি করবার সেটুকুনি বলছি। অন্যভাবে বলতে গেলে শ্রীরামকৃষ্ণ যে বলছেন যে ফোঁস করতে হয় কিন্তু গায়ে বিষ ঢালতে নেই, তার একটা বড় রকমের নিদর্শন এই মাই প্ল্যান অফ ক্যাম্পেইন। যে ফোঁস করা আর গায়ে বিষ ঢালা, এই দুটোর মধ্যে যে জায়গাটা আছে, যে সোনালি রেখাটা আছে, সেটা বিবেকানন্দ নতুন করে অঙ্কন করে দিয়ে যাচ্ছেন। চারিদিকে প্রচারিত হচ্ছে যে আমি আমেরিকা এবং ইংল্যান্ডে যে কাজ করেছি, সামান্য কাজ করেছি, তাতে নাকি থিওসফিস্টরা আমাকে সাহায্য করেছিলেন। এই কথাটা আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই যে এটা সর্বৈব মিথ্যা। 4 বছর আগে আমি থিওসফিক্যাল সোসাইটির একজন নেতার কাছে গিয়েছিলাম, কারণ আমার পরিচয়পত্র ছিল না, আমি কি নিয়ে যাব বিদেশে। সেই মানুষটি মার্কিন দেশীয় এবং তিনি ভারতপ্রেমিক বলে পরিচিত, তাই আমি পরিচয়পত্র নিতে গিয়েছিলাম। তিনি প্রথমেই আমাকে বললেন যে আপনি কি আমাদের সোসাইটিতে যোগ দেবেন। তখন আমি বললাম যে আমি কি করে আপনাদের সোসাইটিতে যোগ দেবো, আমি আপনাদের অনেক মতই তো বিশ্বাস করি না। এটা সেই বিবেকানন্দ যিনি আর একটু কম বয়সে একজনকে জিজ্ঞেস করেছিলেন যে মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন, ওই ভঙ্গি মিলে যায়। তো একে বললেন যে আমি তো বিশ্বাস করি না। তখন সেই মানুষটি বললেন যে তাহলে এইগুলো স্বামীজি বলছেন, যে তখন তিনি আমাকে বললেন যে আপনার জন্য আমি কিছু করতে পারবো না। এই সময় এই মাদ্রাসের কিছু বন্ধুর সাহায্যে আমি আমেরিকায় পৌঁছলাম। পৌঁছে দেখলাম যে ডলার দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আমার যেটুকুনি মিনিমাম খরচের জন্য যা দরকার সেই টাকা কড়ি নেই। আর আমি এমন হদ্দ বোকা যে শীত আসছে তখন আমি খেয়াল করলাম যে কতগুলো গরমের জামা আমি নিয়ে গেছি, ফলে ঠান্ডায় আমার মরে যাওয়ার জোগাড়। এই সময় যদি ভিক্ষে করতে যাই তাহলে ও দেশের যা নিয়ম তাতে আমার জেল হয়ে যাবে। তখন আমি তার করলাম মাদ্রাসে কয়েকজন বন্ধুর কাছে আমি জানালাম যে আমার অসুবিধার কথা। এই যেটা জানালাম এটা জানাজানি হয়ে গেল,
এবং এটা জানাজানি হতে একজন থিওসফিস্ট লিখলেন চিঠিতে যে শয়তানটা শিগগিরই মরবে, ঈশ্বরের ইচ্ছে বাঁচা গেল। এইরকম কথা স্বামীজি বললেন যে তারপরে যাই হোক টেনে টুনে একটা ব্যবস্থা হলো এবং আমি পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে গেলাম। গিয়েই দেখলাম যে ওখানে আরও কয়েকজন থিওসফিস্ট যাদের আমি চিনতাম, তারা স্কর্নফুল লুক দিলেন আমার প্রতি, অবজ্ঞায় তাকালেন, রীতিমতো অবজ্ঞায় তাকালেন। এরপর ধর্মসভায় আমার নাম যশ হলো এবং যে শহরেই গেলাম এই থিওসফিস্টরা আমাকে দাবানোর চেষ্টা করলেন, সদস্যদের আমার বক্তৃতায় আসতে নিষেধ করলেন। এইরকম স্বামীজি বলছেন। এবং মিস্টার জাজ এবং মিসেস বেসান্ত, অ্যানি বেসান্ত, এদের কথা একটু বক্রভাবে উল্লেখ করলেন যে এরা খুব বিরাট বিরাট মাপের মানুষ, কি জানি বারণ টারণ করেছেন, এইভাবে করে উল্লেখ করলেন খুব হৃদয়ের বেদনার দিক থেকে। আর বললেন যে তারপরে ওরা আবার জয়েন করলেন, মানে অ্যাজ ইফ দ্যাট ওয়াজ নট এনাফ, ওরা আবার জয়েন করলেন খ্রিস্টান মিশনারিদের সঙ্গে। এই মিশনারিরাও আমার কাজে প্রচণ্ড ক্ষতি করেছে এবং প্রতিকূলতা সৃষ্টি করেছে। আমার সম্বন্ধে এত ভয়ানক মিথ্যে তারা রটালো যেটা কল্পনাও করা যায় না। এবং প্রত্যেক বাড়িতে যেখানে যেখানে আমার থাকার কথা হচ্ছিল সেই সমস্ত জায়গা থেকে তাড়াবার চেষ্টা করলো। আমার যারা বন্ধু হয়েছিল তাদেরকে শত্রুতে পরিণত করতে চাইলো এবং যাতে আমি অনশনে মরে যাই আমেরিকাবাসীকে সেরকমভাবে উত্তেজিত করলো। আর বলতে আমার লজ্জা লাগছে যে আমার একজন স্বদেশবাসী, স্বামীজির নাম উল্লেখ করেননি, আমিও করব না, নামটা জানাই আছে কিন্তু তিনি যে কালে করেননি আমরাও করব না। বললেন যে আমার একজন স্বদেশবাসী এবং ভারতবর্ষের সংস্কারকদের মধ্যে একজন নেতা, এই হচ্ছে বিবেকানন্দের সংযম। ইনি স্বামীজির সঙ্গে মানে ছোট বয়সের থেকে পরিচিত বন্ধুর মতো, তো ওইখানে আর নাম উল্লেখ করলেন না। তো বললেন যে সংস্কারকদের একজন নেতা, তিনি এখানে রোজই প্রচার করছেন যে খ্রিস্ট ভারতবর্ষে এসে গেছেন, জিসাস ক্রাইস্ট হ্যাজ অ্যারাইভড ইন ইন্ডিয়া। কিন্তু তিনি যেহেতু যখন আমি শিকাগোয় সবার প্রিয় হলাম, সেই দিন থেকে তিনি সুর বদলে ফেলতে আরম্ভ করলেন, গোপনে আমার অনিষ্ট করতে, ইনিও আমাকে অনশনে মেরে ফেলতে এবং আমেরিকা থেকে তাড়াতে সাধ্যমতো চেষ্টা করলেন। আমি বুঝতে পারি না যে এতে কি অসুবিধা যে হিন্দুরা নিজেদের ঘর পরিষ্কার করার চেষ্টা করছে। উনি বলছেন যে হিন্দুরা নিজেদের ঘর পরিষ্কার করবার চেষ্টা করছে, তাতে খ্রিস্টান মিশনারিদের কি ক্ষতি? এবং ব্রাহ্ম সমাজ আর অন্যান্য সংস্কার সভাগুলোরই বা কি অসুবিধে হয়েছে? তারা এই আন্দোলনের প্রবল শত্রু হয়ে দাঁড়াচ্ছেন কেন যে আমি জানি না। তাহলে আমরা স্মরণ করছিলাম যে এই রাগ, এই অভিমান, এই কষ্ট আজকের সন্ধ্যায় যে বক্তৃতার মধ্যে আছি তার মধ্যে বেশ একটা অংশ জুড়ে থাকছে। এটা ঐতিহাসিকভাবে সত্য, কিন্তু তার সঙ্গে কালের ব্যবধানে আমরা দাঁড়িয়ে ভাবছি যে হ্যাঁ, উই আর টেকিং স্টক অফ থিংস, কিন্তু যাদের যাদের নাম উল্লিখিত হচ্ছে তাদের সম্বন্ধে আমাদের মনে যেন বিদ্বেষ ভাব না জন্মায়। কারণ শ্রীরামকৃষ্ণও বলতেন যে সৃষ্টিতে সবই আছে, ভালো আছে, মন্দ আছে, সাধু আছে, অসাধু আছে। কিন্তু হ্যাঁ, বিবেকানন্দের যন্ত্রণাটা সত্য এবং সেই যন্ত্রণায় তিনি কীরকমভাবে রিয়্যাক্ট করছেন সেটা বিউটিফুল। আমি সমাজ সংস্কারকদের একটা মুখপত্রে পড়লাম যে তারা বলছেন আমি নাকি শূদ্র, এবং সবাই বলছেন আমাকে যে শূদ্রের কি সন্ন্যাসী অধিকার আছে? আমার উত্তর হচ্ছে যে যদি তোমরা তোমাদের পুরাণ বিশ্বাস করো তাহলে জানবে আমি সেই মহাপুরুষের বংশধর যার পায়ে প্রত্যেক ব্রাহ্মণ যমায় ধর্মরাজায় চিত্রগুপ্তায় বৈ নমঃ এই মন্ত্র সহকারে পুষ্পাঞ্জলি দেন, যার বংশধরেরা বিশুদ্ধ ক্ষত্রিয়। আর আমার জাতি নানা উপায়ে ভারতের সেবা ছাড়াও শত শতাব্দী ধরে ভারতের অর্ধাংশ শাসন করেছিল। এইসব কথা স্বামীজি বললেন। আমার জাতি থেকে আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিকদের অভ্যুদয় হয়েছে বলছেন যে সন্ন্যাসী হওয়ার কথা যদি বলেন তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তিন বর্ণেরই সন্ন্যাসী হওয়ার সমান অধিকার, ত্রৈবর্ণিকেরই বেদে সমান অধিকার। আমি আগের শ্লোকটা উদ্ধৃত করলাম মাত্র, কিন্তু আমাকে কেউ যদি শূদ্র ভাবে আমার কোনো দুঃখ নেই। আমার পূর্বপুরুষেরা দরিদ্রদের ওপর যে অত্যাচার করেছেন এটি তারই কিঞ্চিত প্রতিশোধের মতো হবে। ওই যে বললেন শূদ্র আমাকে বলেছে বটে, তার জন্য বলেছে সেটা আমি বলছি আপনাদের কাছে দুঃখের সঙ্গে, কিন্তু বলেছে বলে আমার কোনো দুঃখ নেই। এই স্বামী বিবেকানন্দই অন্যত্র বিদেশে হয়েছে যে একটা হোটেলে ঢুকতে গেছেন, ওনাকে নিগ্রো বলে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তীকালে ওর অ্যাডমায়ারাররা বলেছেন যে স্বামীজি আপনাকে নিগ্রো বললো, আপনি কিছু বললেন না। তো স্বামীজি বলেছিলেন যে আমি কি ওই জন্য জন্মেছি নাকি যে অন্যকে খাটো করে নিজে বড় হব? এই কথা বইতে আছে। আর আমাদের মনে হয় যে স্বামীজির ওই দুঃখটা হয়েছিল যে হয় আমার সঙ্গে এরকম একটা গার্ডেড বিহেভিয়ার করলো যে আমাকে জাস্ট ঢুকতে দিল না,
তা আমার লেখাপড়া আছে দেখলেই বুঝতে পারছে, আমার কথাবার্তা থেকে বুঝতে পারছে, তাও এইটুকুনি করলো যে আমাকে ঢুকতে দিল না। আর তার মানে যে নিগ্রো ভাই বোনেদের পেটে লেখাপড়া নেই তাদের সঙ্গে কি পশুর মতো আচরণ করে। সুতরাং ওই মেন্টাল কনসলিডেশন স্বামীজির ওইখানতে আসছে উইথ হিজ নিগ্রো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তো সেই রকম যে মানুষ, তিনি বলছেন যে আমাকে শূদ্র ভাবলে আমার কিছু যায় আসে না। যদি আমি অতি নীচ চণ্ডাল হতাম তাতে আমার আরও অধিক আনন্দ হতো, কারণ আমি যার শিষ্য তিনি একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ হলেও এক অস্পৃশ্য ম্যাথরের বাড়িতে ম্যাথরের বাড়ির পায়খানা পরিষ্কার করবার জন্য ইচ্ছে প্রকাশ করেছিলেন এবং করেও ছিলেন, এবং তার বড় চুল দিয়ে সেই ল্যাট্রিন তিনি মুছে দিয়েছিলেন। সেই ব্যক্তির শ্রীচরণ আমি মস্তকে ধারণ করিয়া আছি, এইটা বললেন। তিনি আমার আদর্শ, আমি সেই আদর্শ পুরুষের জীবন অনুকরণ করতে চেষ্টা করি। অতএব আমাকে চণ্ডাল শূদ্র এসব বলে আমাকে লজ্জিত করা যাবে না। এখানে শ্রীরামকৃষ্ণের কথা কি অদ্ভুতভাবে বললেন, যে যিনি রসিক ম্যাথরের প্রসঙ্গ উল্লেখ করলেন, করে বললেন যে এই অজ্ঞাতভাবে তার গৃহে প্রবেশ করে ওরকম ল্যাট্রিন পরিষ্কার করে দিতেন এবং বড় চুল দিয়ে সেই স্থান মুছতেন, সেই ব্যক্তির শ্রীচরণ আমি মস্তকে ধারণ করে আছি। খুব গভীর উক্তি। আরাত্রিক স্তবের মধ্যে আছে সম্পদ তব শ্রীপদ। এই যে শ্রীপদ শ্রীরামকৃষ্ণ, সেটি তিনি ধারণ করে আছেন। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই হি ইজ নট স্কেয়ার্ড টু কল আ স্পেড। সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায়। অতএব আমি কেয়ার করি না কে কি ভাবলো। আমাদের সংস্কারকদের মধ্যে কেউ সেই জীবন দেখান, নিজ জাতির পায়খানার সাফ ও চুল দিয়ে সেটা মুছে ফেলতে প্রস্তুত হন, তাহলে আমি তার পদতলে বসে উপদেশ গ্রহণ করব, তার আগে নয়। এইবার আমি মাদ্রাজের সংস্কার সভাগুলির কথা বলবো। তারা আমার প্রতি খুব সদয় ব্যবহার করেছেন এবং আমার প্রতি অনেক সহৃদয় বাক্য প্রয়োগ করেছেন। আর বাংলার আর মাদ্রাজের সংস্কারকদের মধ্যে যে একটা প্রভেদ আছে সেইটা তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। এই বিষয়ে আমি একমত। বলতে চাইছেন যে আমি বাঙালি মানে জন্মসূত্রে, আর মাদ্রাসের লোকেরা বলেছেন যে মাদ্রাসের সঙ্গে বাঙালি রিফর্মারদের তফাৎ আছে এবং মাদ্রাসির একটু বেটার। আমি এই কথাটা মানি। তোমাদের বোধহয় অনেকেরই স্মরণ আছে যে আমি অনেকবার তোমাদের বলেছি যে মাদ্রাজের এখন বড়ই সুন্দর অবস্থা। বাংলায় যেরকম অ্যাকশন রিয়াকশনের মধ্যে দিয়ে চলে, এখানে সেরকম নেই। এখানে ধীরভাবে সর্ববিষয়ে উন্নতি হচ্ছে, সমাজের ক্রমশ বিকাশ হচ্ছে, কোনো রকম রিয়াকশন নেই। সুতরাং এখানে সংস্কারকরা যে এই দুটো জায়গার মধ্যে কম্পেয়ার করেছেন, যে বাংলায় একটু এজিটেটেড, কিন্তু এখানে খুব ধীর গতিতে সংস্কার হচ্ছে, শান্তভাবে হচ্ছে, আমি সেটা মেনে নিই। কিন্তু কতকগুলো সংস্কার সমিতি এরা কি করেছে, আমাকে ভয় দেখিয়েছে এবং ভয় দেখিয়ে তাদের সঙ্গে যোগ দেওয়ার কথা বলেছে। এই আবারও ওই অসুবিধের কথাগুলোতে আসছেন। তাহলে বিদেশি ইনফ্লুয়েন্সের কথা বললেন, বিদেশি বদমাইশির কথা বললেন, তারপরে মাদ্রাসের ওই সংস্কার সমিতি যারা ওকে দলে নেওয়ার চেষ্টা করেছিলেন তাদের কথা বলছেন, যে তা নাহলে ভয় দেখিয়েছেন। এই জায়গাটাতে স্বামী বিবেকানন্দ খুবই আনকম্প্রোমাইজিং বলছেন যে আমাকে ভয় দেখিয়েছে। এটা বড় আশ্চর্যের বিষয় বলতে হবে। যে ব্যক্তি 14 বছর ধরে অনাহারে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেছে, যে ব্যক্তি এতদিন ধরে কাল কি খাবে কোথায় শোবে তার কিছু ঠিক ছিল না, তাকে এত সহজে ভয় দেখানো যায় না। যে ব্যক্তি বিদেশে একরকম উপযুক্ত পোশাক ছাড়া ফ্রিজিং পয়েন্টের 30 ডিগ্রিজ নিচে বাস করতে সাহসী হয়েছিল, সেখানেও কালকে কি খাবে কিছু ঠিক ছিল না, তাকে ভারতে এত সহজে ভয় দেখানো যাবে না। এই যে স্বামী বিবেকানন্দ বলছেন যে এগুলো খুব অসাধারণ উক্তি, অসাধারণ উক্তি, যে একজন হিরোর উক্তি। রোমারোলা বলছেন, তার মধ্যে এই মাদ্রাসের বক্তৃতাগুলোর রেফারেন্স আছে, যে আজ থেকে 30 বছর আগে, এখন আমি পড়ছি আমারই ইলেকট্রিক শক লাগছে, আজ থেকে 30 বছর আগে যখন সেই হিরোর মুখ দিয়ে এইগুলো উচ্চারিত হয়েছিল, তখন না জানি কি ইম্প্যাক্ট তৈরি হয়েছিল। ফরাসি ভাষায় লিখেছেন, পরে ইংরেজিতে বাংলাতে অনুবাদ হয়েছে সেটা। তো এইখানে দেখতে পাওয়া যাচ্ছে ওইভাবে করে তিনি বলছেন, ভীষণ বীরত্বব্যঞ্জক উক্তি, কিন্তু সিলভার লাইনিংটা হচ্ছে ভদ্রতার। আমি এদেরকে এই মাদ্রাসের লোকেদের প্রথমেই বলতে চাই, তারা জেনে রাখুন আমার নিজের একটা দৃঢ়তা আছে, আমার নিজের কিছু অভিজ্ঞতাও আছে, আর জগতের কাছে আমার কিছু বার্তা বহন করবার আছে, এবং আমি নির্ভয় আর ভবিষ্যতের জন্য কিছুমাত্র চিন্তা না করে সেই বার্তা বহন করব। আর যারা সংস্কারক তাদেরকে আমি বলতে চাই যে তাদের থেকে আমি একটু বড় সংস্কারক, কারণ তারা একটু আধটু সংস্কার করতে চান, আমি চাই আমূল সংস্কার। ওইখানে ইংলিশে বিখ্যাত কথাটা আছে, আই ওয়ান্ট রুট অ্যান্ড ব্রাঞ্চ রিফর্ম।
রুট অ্যান্ড ব্রাঞ্চ রিফর্ম, যে তারা একটু আধটু করতে চাইছেন, আমি আমূল সংস্কার করতে চাই। আমার প্রভেদ কেবল সংস্কারের প্রণালীতে, তাদের প্রণালী ভেঙে চুরে ফেলা, আমার পদ্ধতি সংগঠন। তোমায় এদিকে চলতে হবে, ওদিকে নয়, এই বলে আমি আদেশ করতে সাহস করি না। এই কথা বলছেন স্বামী বিবেকানন্দ, যে একটু আধটু খুচরো সংস্কার তাতে আমি বিশ্বাস করি না, আমি রুট অ্যান্ড ব্রাঞ্চ রিফর্ম করতে চাই। আর কি হচ্ছে যে আমি কিছু ভেঙে চুরে ফেলবো, এইরকম আমার পদ্ধতি নয়, আমার পদ্ধতি হচ্ছে সংগঠন। এইটা যখন স্বামীজির কথা পড়ছি তখন আবারও শ্রীরামকৃষ্ণের এবং শ্রী শ্রী মায়ের কথা মনে আসছে। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে শ্রী শ্রী মা বলছেন যে বাবা, ভক্তদেরকে বলছেন যে বাবা তিনি ভাঙতে আসেননি, তিনি গড়তে এসেছেন। অথচ শ্রীরামকৃষ্ণ তো ভেঙেছেন এমনিতে, ধনী কামান্ডির কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেছেন, কিন্তু সেই ভাঙার মধ্যে সমাজে একটা বড় বিপর্যয় উপস্থিত হয়নি। গুরুজনেরা হায় হায় করেননি যে সব নষ্ট হয়ে গেল। তিনি যে পরিবর্তনটা আনছেন সেটা খুব অদ্ভুত, স্লো, সাটল, ডেফিনিট অ্যান্ড পাওয়ারফুল। শ্রী শ্রী মা বলছেন যে ভাঙতে আসেননি, গড়তে এসেছেন। স্বামী বিবেকানন্দের কথার মধ্যে তার অদ্ভুত অজানিত প্রতিধ্বনি, যেখানে তিনি বললেন যে আমার প্রভেদ কেবল সংস্কারের প্রণালীতে, তাদের প্রণালী ভেঙে চুরে ফেলা, আমার পদ্ধতি সংগঠন। শ্রীরামকৃষ্ণের যে কার্যপ্রণালী, শ্রীরামকৃষ্ণ's প্ল্যান অফ ক্যাম্পেন, ইফ ইউ ক্যান সে সো, তার সঙ্গে স্বামীজিরটা পুরোপুরি মিলে যাচ্ছে। এই অদ্ভুত জাতীয় যন্ত্র শত শতাব্দী যাবৎ কাজ করে আসছে, এই অদ্ভুত জাতীয় জীবন নদী আমাদের সম্মুখে প্রবাহিত হচ্ছে। এই কথা স্বামীজি বলছেন, বলছেন যে কে এর গতি নিয়মিত করতে সাহস করে, অর্থাৎ যে আমাদের যে জাতীয় জীবন, সেই জাতীয় জীবনটাকে বজায় রাখতে হবে এবং সেখানে আমাদের নিজেদের তার উপরে বেশি হস্তক্ষেপ করা উচিত নয়। এই বলতে বলতে তাহলে তিনি কি করবেন? তিনি হচ্ছে যে ঠিক সময়ের উপযোগী, মানুষের উপযোগী, বুদ্ধিদীপ্ত, ভবিষ্যতের সম্ভাবনার সঙ্গে সঙ্গতিপূর্ণ রিফর্ম বা সংস্কারের কথা বলছেন দ্য ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড মেরিটোরিয়াস মঙ্ক কল্ড স্বামী বিবেকানন্দ। এবারে বলে দেখাচ্ছেন যে সমাজের দোষ, আমাদের সমাজের দোষের কথা বলে খুব চেঁচামেচি করে লোকে। এখানে বিধবার অশ্রুপাতে সময়ে সময়ে ধরিত্রী সিক্ত হয়, বলছেন যে এটা হয়, বিধবা মানুষের চোখ দিয়ে জল পড়ে। সেখানে পাশ্চাত্য দেশে অনুরা কুমারীগণের দীর্ঘ নিঃশ্বাসে বায়ু বিষাক্ত। যে সমস্যা তুমি জানো না নেচার, সেই জন্য তুমি ভাবছো আমাদের দেশই পোড়া দেশ, আরে সেখানেও একই রকমের বা তার থেকেও বেশি আছে। এখানে জীবন দারিদ্র্য বিষে জর্জরিত, সেখানে বিলাসিতার অবসাদে সমগ্র জাতি জীবন মৃত। এখানে লোক না খেতে পেয়ে আত্মহত্যা করতে যায়, সেখানে খাদ্যদ্রব্যের প্রাচুর্যে লোক আত্মহত্যা করে থাকে। এইটা বলে স্বামীজি বলছেন যে সেই জন্য সামাজিক ব্যাধির প্রতিকার যখন করবে তখন ওরকম ভাববে না যে আমাদের দেশটাই খুব খারাপ এবং তুমি আছো পরিত্রাতা রূপে। আর এই যে ব্যাধির যে প্রতিকার করতে হবে, এটা কোথা থেকে এলো কথাটা? ম্যাড্রাসের যে সমাজ সংস্কারক, এবং সেই সময়তে ওই নবজাগরণের ঢেউয়ের মধ্যে সমাজ সংস্কারের জন্য প্রচুর প্রতিষ্ঠান গড়ে উঠেছে, প্রচুর ভাবধারা গড়ে উঠেছে, প্রচুর ফিলসফিক্যাল থটস গড়ে উঠেছে। সেইখানে স্বামীজি বলছেন যে খুব সাবধান, সমাজ সংস্কার করতে গেলে সেটা দেখতে হবে যে বাইরের দিক থেকে যেন চাপিয়ে দেওয়ার চেষ্টা না হয়, এবং সেটা কি করতে হবে? শিক্ষা দিয়ে করতে হবে। আমাদের ধর্মান্ধতা দূর করতে হবে, শিক্ষা দিয়ে করতে হবে। বললেন আমেরিকায় যে দাস ব্যবসা ছিল সেইটাকে বন্ধ করতে গিয়ে যে সমস্ত কায়দা কানুনগুলো করা হলো, তাতে দেখা গেল যে অ্যাপারেন্টলি বাইরের দিক থেকে রূপটা বদলে গেছে, কিন্তু ভেতরের দিক থেকে আরও জঘন্য ব্যবস্থা দাঁড়িয়েছে। তো সেই জন্যে ওই রকম টুকরো টাকরা সমালোচনা করে সমাজ সংস্কার করে লাভ নেই। আজকে 2020 ভাষায় আমরা বলি যে কসমেটিক সলিউশন। স্বামীজি সেইটাই তাঁর ভাষায় খুব তীব্রভাবে বলছেন যে ওইরকমভাবে করে লাভ নেই। সেই জন্যে আমি ওই রকম যারা কিনা শুধুই দোষারোপ করে, আমি ওরকম কোনো সমিতির সঙ্গে যোগ দিতে পারবো না। সকলেই দোষ দেখিয়ে দিতে পারেন, কিন্তু যিনি এই সমস্যা থেকে উত্তীর্ণ হবার পথ দেখিয়ে দিতে পারেন তিনিই মানব জাতির যথার্থ বন্ধু। এই জন্যে আমাদের দেশের লোক, স্বামীজি বলছেন, আমাদের দেশের লোক চিৎকার করে বলছে যে আমরা যথেষ্ট বক্তৃতা শুনেছি, অনেক সমিতি দেখেছি, ঢের কাগজ পড়েছি মানে রিপোর্ট আর কি, খবরের কাগজ। এখন আমরা এমন লোক চাই যিনি আমাদের হাত ধরে এই মহাপঙ্ক থেকে, মানে এই বিরাট পাঁক থেকে টেনে তুলতে পারেন।
বলে স্বামীজি বললেন যে এইটা কিভাবে হবে, এইটা হবে লোককে শিক্ষিত করে। লোককে শিক্ষিত করে তবেই এই জিনিসটা আসবে। এবং তা না হলে কি হচ্ছে যে এই যে সমাজ সংস্কার যেগুলো চোখে দেখতে পাচ্ছি, সেটা ওই প্রথম যে দুটো জাতি ব্রাহ্মণ ক্ষত্রিয় এদেরকেই ইনভলভ করেছে, অন্য বর্ণকে করেনি। বিধবা বিবাহ নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু এই সমস্যাটা সারা দেশের যা সমস্যা, তার মধ্যে যদি এই সমস্যাটা ভাবি, তাহলে আমাদের দেশের মেয়েদের বউদের তাদের শতকরা 70 জন ভারতীয় নারী যারা, তাদের জীবনের সঙ্গে এটার কোনো সম্পর্কই নেই। স্বামীজি সেই সময়কার অভ্রান্ত একটি সত্যকে তুলে ধরছেন। আমরা 2020-তে এটা হয়তো বুঝতে আমাদের একটু সময় লাগতে পারে যে বিধবা বিবাহ মানে তো সেটা তো একটা বিরাট হৃদয়বত্তার জায়গা, কিন্তু স্বামীজি বলছেন যে সমাজ এটার জন্য প্রস্তুত আছে কি না। সুতরাং মেয়েদের কল্যাণ সব রকমভাবে করতে হবে, ছেলেদের কল্যাণও সব রকমভাবে করতে হবে, কিন্তু তুমি মানে তার বলার ভঙ্গিটা এরকম যে কাউকে যদি খুব একটু খাওয়ানোর প্রয়োজন মনে হয়, আর সে যেখানে কিনা 500 গ্রাম খেতে পারবে, সেখানে 2.5 কেজি যদি তাকে খাইয়ে দেওয়া হয়, যে খুব করে খাইয়ে দিলাম, সেই জন্য দেখতে হবে যে নিড অফ দ্য আওয়ার, নিড অফ দ্য পার্সন সেটা কীরকম আছে বলে সেখানে বিধবা বিবাহের কথা বললেন। অর্থাৎ বলার ভঙ্গি হচ্ছে যে তার থেকে আরও অনেক উৎকট সমস্যা আছে। বিধবার বিয়ে না হলে যে সমস্যা হতে পারে তার থেকে অনেক উৎকট সমস্যা আছে। এইটা একটা একাডেমিক আমেজ পোয়ানো এই মুহূর্তে, যেহেতু আমাদের দেশের মেয়েদের 70% জীবনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তারপরে বললেন যে সংস্কার করতে গেলে ওপর থেকে দেখলে চলবে না, ভেতরে প্রবেশ করতে হবে। একেই আমি বলি আমূল সংস্কার। বাংলা করা হয়েছে আমূল সংস্কার, ইংলিশে উনি বলেছিলেন র্যাডিক্যাল রিফর্ম। র্যাডিক্যাল রিফর্ম মানে আবারও যে ওরকম একটা শৌখিন কিছু করে দিলাম, খবরের কাগজে নাম বেরিয়ে গেল, ওরকম নয়, কিন্তু রুটটাকে ধরে সেইটা করতে হবে। এবং সেখানে বলছেন যে ওই যে অশুভ যা আছে তার মূলে অগ্নিসংযোগ করো, অশুভর মূলে অগ্নিসংযোগ করো, সেটা ওপরে উঠতে উঠতে সমস্ত আবর্জনাকে পুড়িয়ে দিক। অর্থাৎ বক্তব্যের ভঙ্গি হচ্ছে যে তুমি ওপরে কিছু কিছু পড়াচ্ছ শৌখিনভাবে, কতগুলো নারী পুরুষ মিলে। ব্রাহ্ম সমাজের মধ্যে ছিল এরকম, জানেন আপনারা, যে অনেক উদার হৃদয় ব্যক্তি ছিলেন, কিন্তু তার সঙ্গে এরকম কসমেটিক সলিউশনের যে চেষ্টাও ছিল। স্বামীজি বলছেন যে ওপরের দিকে তুমি কিছু করলে, কিন্তু রুট থেকে তো পচে গেছে, সুতরাং অন্যান্য জায়গাও অ্যাফেক্টেড হয়ে যাবে। আন্দোলনকারীরা, আলোচনাকারীরা কখনো ভাবে না, আমাদের বলছেন যে দাক্ষিণাত্যে, সাউথে দেখছি একটা চল হয়েছে যে বৌদ্ধ ধর্মের যে অ্যাগনস্টিসিজম বা অজ্ঞেয়বাদ, সেইটা নিয়ে লোকজনের একটা ঢং দাঁড়িয়েছে, যে এই ভাষাই বলছেন তিনি, যে তারা এইসব নিয়ে খুব মাতামাতি করছে। বৌদ্ধ ধর্মের যে অ্যাগনস্টিসিজম বা অজ্ঞেয়বাদ তারা কোত্থেকে একটা বের করেছে, কিন্তু তারা কখনো স্বপ্নেও ভাবে না যে আমাদের দেশে যে দোষগুলো আছে তার বড় অংশ বৌদ্ধ ধর্মের মাধ্যমে এসছে। গৌতম বুদ্ধ, যাকে স্বামীজি অন্যত্র ইষ্ট বলেছেন, সে এখানেও তার কথা বললেন যে তার অপূর্ব নীতি, তার লোকোত্তর চরিত্র গুণ, ওইসব নিয়ে কোনো কথা নেই, তার প্রতি আমার যথেষ্ট ভক্তি শ্রদ্ধা আছে। কিন্তু বৌদ্ধ ধর্মের বিস্তার এবং তারা যে সমস্ত মন্দির করেছেন, সেই সবগুলো ওই আড়ম্বর জাতির পক্ষে ভালো হয়নি। ওই মন্দির এবং ক্রিয়াকলাপ সেইগুলো যা সব করেছিলেন, তার ফলে ধর্মপ্রাণ গৃহস্থ নিজের বাড়িতে যে ছোট ছোট আকারে ধর্ম পালন করছিলেন, সেইগুলো কম্পিটিশনের মুখে দাঁড়িয়ে গেল। এবং ওই বৌদ্ধ ধর্মের ভাব ক্রমশ এমন বিদিকিচ্ছিরি জায়গায় দাঁড়ালো যে আমি আজকের শত্রুবর্গের কাছে সেইটা বলতে অক্ষম। এই কথা স্বামীজি বললেন। দ্য ডিজেনারেশন অ্যান্ড ডিগ্রেডেশন অফ বুদ্ধিজম, সেটার কথা বলছেন। বললেন যে যারা এই সম্বন্ধে আরও জানতে চান, তারা দক্ষিণ ভারতে বড় বড় মন্দিরগুলো দেখে আসবেন, তাহলেই বুঝতে পারবেন। এরপরে কি হয়েছে যে মহান সংস্কারক শঙ্করাচার্য এবং তার পরবর্তী যারা, তারা এলেন এবং তারা এসে ধীরে ধীরে জনসাধারণকে সেই মৌলিক বিশুদ্ধ বৈদান্তিক ধর্মে আহ্বান করলেন। শঙ্করাচার্য এইসব জানতেন, রামানুজাচার্য জানতেন, এবং তারা জানতেন যে তদানীন্তন যে প্রচলিত ধর্ম, সেটাকে খুব উচ্চতম আদর্শের অভিমুখে গড়ে তোলা ছাড়া আর কোনো পথ ছিল না। এখানে স্বামীজি আবার ওইটাকে ঠেকালেন যে ওই যে একটা নেশার মতো একটা বৌদ্ধ ধর্মের অজ্ঞেয়বাদ নিয়ে মাতামাতি হচ্ছে, এটাও মেন স্ট্রিম থেকে ডাইভোর্সড আছে। আজকাল আরেকটা কথা চালু হয়ে গেছে এবং সকলেই বিনা আপত্তিতে এটা স্বীকার করে থাকেন যে পৌত্তলিকতা নাকি অন্যায়। এটা তখনকার দিনে ছিল, এখনও বহু মানুষের মধ্যে আছে যে মূর্তি পুজো, প্রতিমা পুজো, এগুলো হচ্ছে অন্যায়। যে জগতের যিনি কারণ, তিনি তো নিরাকার, তাহলে আবার পৌত্তলিকতা এটা কোত্থেকে এলো? আমিও একসময় এরকম ভাবতাম, স্বামীজি বলছেন, আমিও একসময় ওরকম ভাবতাম, এবং এর শাস্তির স্বরূপ
মজা করে বলছেন আর কি, একটু লাইটার ভেনে বলছেন, এর শাস্তির স্বরূপ আমাকে এমন একজনের পদতলে বসে শিক্ষা লাভ করতে হয়েছিল যিনি পৌত্তলিকতা থেকে সব কিছু পেয়েছিলেন। আমি রামকৃষ্ণ পরমহংসের কথা বলছি। আমি রামকৃষ্ণ পরমহংসের কথা বলছি, বলছেন যে তিনি তো ওইরকমই করেছেন। সুতরাং তোমরা পৌত্তলিকতা যেটা বলছো, আইডল ওয়ার্শিপ, হিন্দুরা যদি আইডল ওয়ার্শিপ করে এরকম রামকৃষ্ণ পরমহংসের আবির্ভাব হয়, তাহলে তোমরা কি চাও? এই তথাকথিত সংস্কারকদের ধর্ম চাও, না ওই আইডল ওয়ার্শিপ চাও? আমি এর একটা উত্তর চাই। যদি পুতুল পুজো দ্বারা এরকম রামকৃষ্ণ পরমহংস সৃষ্টি করতে পারো, তাহলে আরও হাজার হাজার পুতুলের পুজো হোক। এইবারে বলছেন যে মাদ্রাসের ছেলেদেরকে বলছেন, মাদ্রাসের ছেলেদেরকে খুব ভালোবেসেছেন, কিন্তু তাদের মধ্যে ওই যে প্রবণতা, অতি আধুনিকতা, সেইটার বিরুদ্ধে তিনি যা বলছেন সেটা একেবারে হুবহু এই 2020-তে টেনে নিয়ে আসা যায়, যেখানে বিপথে পরিচালিত ছেলে এবং মেয়ে, ছাত্র এবং ছাত্রী কত রয়েছেন যারা কিনা ধর্ম, দর্শন, তত্ত্ব তার গভীরে যান না, বা তাদেরকে যেতে দেওয়া হয় না। মাঝখান থেকে কিছু উৎকট আধুনিক জিনিস আমদানি করে শুধু যে সমাজের বিপর্যয় ডেকে আনেন তাই নয়, নিজেদেরও যন্ত্রণার কারণ হন। স্বামীজি বলছেন, বয়েজ মুস্ট্যাচড বেবিজ, গোপওয়ালা কতগুলো বালক তোমরা, হ্যাঁ এরকম ভাবে বলেছেন। মুস্ট্যাচড বেবিজ হু নেভার ওয়েন্ট আউট অফ মাদ্রাস, standing up and wanting to dictate laws to 300 millions of people with thousands of traditions at their back. গোপওয়ালা কতগুলো বালক, তারা কি করছে যে এই এত লক্ষ লক্ষ মানুষ আর তাদের পেছনে হাজার হাজার সনাতন ঐতিহ্য রয়েছে, তাদেরকে জ্ঞান দিচ্ছে। Are you not ashamed? Stand back from such blasphemy and learn first your lessons, irreverent boys. শ্রদ্ধাহীন ছেলেরা, এই বকুনি বিবেকানন্দের। irreverent boys, simply because you can scrawl a few lines upon paper and get some fool to publish them for you. শ্রীরামকৃষ্ণ বলতেন যে অহংকার এরকম যে একটা কলম পেলেই ফ্যাঁচ ফ্যাঁচ করে দাগ দিতে থাকে। তো বলছেন যে তোমরা শ্রদ্ধাহীন কতগুলো বাচ্চা ছেলে কাগজে কিছু মানে কাগজে কিছু লিখতে পারো এবং কতগুলো বোকাকে জোগাড় করে আনো, তারা ওগুলোকে পাবলিশ করে দেয়। আমি জানি না। You think you are the educators of the world. You think you are the public opinion of India. Is it so? This I have to tell to the social reformers of Madras, that I have the greatest respect and love for them. I love them for their great hearts and their love for the country, for the poor, for the oppressed. But what I would tell them with a brother's love is that their method is not right. এই জ্যেষ্ঠ ভ্রাতা বিবেকানন্দ বলছেন যে কি তোমরা সমস্ত ছেলে মানুষই করছো, এবং তোমাদেরকে আমি বলতে চাইছি যে তোমাদের মধ্যে দেশপ্রেম আছে আমি জানি, কিন্তু যে রাস্তায় হাঁটছো ওটা ঠিক হচ্ছে না। It has been tried 100 years and failed. Let us try some new method. যে আমাদের একটু নতুন কিছু চেষ্টা করা। এই হচ্ছে দাদা এবং পথপ্রদর্শক এবং আচার্য, যে এসব একটু আমরা নতুন কিছু তৈরি করি। এই যে একসঙ্গে করে নিলেন। আমাদের যে কোনো বিদ্যা চর্চার গোড়ায় সংস্কৃতে বলা হয় সহনা ভবতু, সহনৌ ভুনাক্তু ইত্যাদি। এই সেই ভঙ্গি যে বকে দিলাম, দিয়ে তারপরে বলছেন লেট আস ট্রাই সাম নিউ মেথড। সহনা ভবতু তার আধুনিক ইংরাজি ভাবানুবাদ বলে বলছেন যে ভারতে কি কখনো সংস্কারকের অভাব হয়েছিল? রামানুজ, শঙ্কর, নানক, চৈতন্য, কবির, দাদু, তাঁরা সব এসেছিলেন। এরা নক্ষত্রের মতো উদিত হয়েছেন। রামানুজের হৃদয় কি নিজ জাতির জন্য কাঁদেনি? তিনি মুসলমানদেরকেও আনবার মানে মেন স্ট্রিমে আনবার চেষ্টা করেননি, মানে তাদের প্রতিও সহানুভূতিশীল হননি। নানক হিন্দু এবং মুসলমানদের সঙ্গে মেশেননি এবং তাদেরকে নিয়ে একটা নতুন পৃথিবী গড়বার চেষ্টা করেননি। শুধু তাদের সঙ্গে তফাৎ হচ্ছে যে তারা এরকম হইচই করেননি, তাদের মুখ দিয়ে কখনো অভিসম্পাত উচ্চারিত হয়নি, তারা কখনো নিন্দামন্দ করেননি, এবং তারা চেয়েছেন যে জাতটার যাতে উন্নতি হয়। সেই জন্যে যেগুলো হয়েছে সেগুলোকে বোঝো, এবং ভাইরা আমাদেরকে আরও ভালো কাজ করতে হবে। আমাদেরকে প্রকৃতি অনুযায়ী উন্নতির চেষ্টা করতে হবে। বৈদেশিক সংস্থাগুলো আমাদের যে প্রণালীতে চালিত করবার চেষ্টা করছে তদনুযায়ী কাজ করবার চেষ্টা বৃথা। এইখানে থেকে বক্তৃতাটা একটা অন্যদিকে যাবে। তো তার আগে পর্যন্ত বললেন যে বাইরের যারা এরকমভাবে চেষ্টা করছে এবং আমাদের সব ভুল 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 বলছে, আর তোমাদের মধ্যে থেকে বিকট এক একটা চরিত্র খাড়া করছে, ওইগুলোকে ছেড়ে দাও ভাই, নতুনভাবে চলো আমরা চেষ্টা করি। হোয়াট ইজ মাই প্ল্যান দেন?
এইখানেতে চলে এলেন। ওই যে প্ল্যান অফ ক্যাম্পেন, এই 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 বকাবকির পর এবারে বলছেন যে হোয়াট ইজ মাই প্ল্যান দেন, আমার প্ল্যানটা কি? আমি সেই প্রাচীন মহান আচার্যদের উপদেশ অনুসরণ করতে চাই। তারা যেরকমভাবে সমাজকে সংগঠিত করতে চেষ্টা করেছিলেন সেইভাবে করতে চাই। এখন অবস্থার কিছু পরিবর্তন হয়েছে, সেই জন্য কার্যপ্রণালী সামান্য পরিবর্তন করতে হবে, আর কিছু নয়। এই যে বক্তৃতাটা স্বামীজি দিয়েছিলেন, এর পরেই যে বক্তৃতা দিয়েছিলেন সেটা হচ্ছে ভারতীয় মহাপুরুষগণ। তো ওনার বক্তব্য হচ্ছে যে ভারতীয় মহাপুরুষরা তারা যে লাইনে আমাদের দেশের সেন্টিমেন্টটাকে ধরেছিলেন, দেশের প্রাণ পাখিকে যেভাবে বুঝেছিলেন, সেই লাইনে আমাদের বুঝতে হবে এবং ওইভাবে করে একালের উপযুক্ত রকমভাবে সমাজ সংস্কারের চেষ্টা করতে হবে বলে বলছেন। ব্যক্তির পক্ষে যেরকম প্রত্যেক জাতির পক্ষেও সেরকম একটা উদ্দেশ্য থাকে এবং একটা প্রধান সুর থাকে। যেরকম ইংল্যান্ডের জীবনী শক্তি রাজনৈতিক অধিকার, এটা স্বামীজি বহু জায়গায় বলেছেন, কিন্তু ওই কলম্বো টু আলমোড়ার মধ্যে এই বক্তৃতাটাতে খুব স্ট্রংলি এই পয়েন্টটা আছে। আরও কয়েক জায়গায় আছে, কিন্তু এখানে খুব স্ট্রংলি আছে যে ভারতবর্ষের মানে শ্বাসে প্রশ্বাসে কি আছে, মিলিটারি পাওয়ারের কথা আছে, ব্যবসা বাণিজ্যের কথা আছে, না কি আছে? ভারতবর্ষের শ্বাসে প্রশ্বাসে ধর্মের কথা আছে। এইটা মানতে হবে এবং এইটাকে আর বদলানো যাবে না। এই জায়গাটা এই মাই প্ল্যান অফ ক্যাম্পেনের মধ্যে পরিষ্কার করে বলছেন, কিন্তু সেটা হতাশার থেকে নয়, খুব স্ট্রেংথের জায়গা থেকে, খুব শক্তির জায়গা থেকে বলছেন। ইংল্যান্ডের যেমন রাজনৈতিক অধিকার হচ্ছে তার জীবনী শক্তি, ভারতের কিন্তু ধর্ম হচ্ছে জাতীয় জীবনের কেন্দ্রস্বরূপ এবং এইটা যদি কেউ এটাকে পরিত্যাগ করবার চেষ্টা করে তাহলে তার মৃত্যু নিশ্চিত এবং তোমরা একেবারে বিনাশপ্রাপ্ত হবে। সেই জন্যে সেটা যাতে না ঘটে সেজন্য তোমাদের প্রাণ শক্তি স্বরূপ ধর্মের মধ্যে দিয়ে সব কাজ করতে হবে। আবারও 2020-তে যদি আমরা ভাবি যে এই ধর্ম এবং রাজনীতি মিলেমিশে একটা সাংঘাতিক বস্তু হয়ে গেছে, সেখানে স্বামীজির চর্চা খুব বেশি দরকার বলে মনে হয়। কারণ তিনি একদিকে যেমন বলেছেন যে সকলকে নিয়ে কাজ করতে হবে, ভগিনী নিবেদিতা তার অনুবর্তিনী হয়ে সেই কথাটা আরও পরিষ্কার করে যেন বলেছেন ন্যাশনালিজমের প্রসঙ্গে, যে খুব ভুল হয়ে যাবে যদি কাউকে আমরা ছেঁটে ফেলি, সকলকে নিয়ে করতে হবে। এইটা যেমন একদিকে বলছেন, তেমনি আবার আরেকদিকে বলেছেন যে নিজের ধর্ম সম্পর্কে যেন অ্যাপোলজেটিক হয়েও না, সেখানে যেন মিনমিন পিনপিন করো না, বা নিজের ধর্মের প্রতি যেখানে অত্যাচার সেখানে চুপ করে বসতে গো না। বন্ধু প্রিয়নাথ সিংহকে বলছেন, সিংহি বলতেন কখনো, আরও সব নানান ইয়ার্কি মেরে সব ডাকনামে ডাকতেন। বলছে সিংহি, তার আগে ইয়েতে জাহাজে যখন ফিরছেন তখন দুটো বিদেশি লোক তারা ইচ্ছে করে স্বামীজিকে শুনিয়ে শুনিয়ে বলছিল, সব ভারতবর্ষের নিন্দে করছিল। একটা তুলনামূলক ধর্ম নিয়ে আলোচনা শুরু করে ভারতবর্ষের নিন্দে করতে আরম্ভ করলো। স্বামীজি একজনকে কলার চেপে ধরেছেন, ধরে তুলে দিয়েছেন, একবারে মাটির থেকে লিফট করে দিয়েছেন, দিয়ে বলেছেন যে যদি আবার বলো তাহলে ছুঁড়ে ফেলে দেবো। তখন সে বলছে আহা হা, আমি মজা করছিলাম। তো জীবনীতে আছে যে এরপর যতবার জাহাজে ওদের সঙ্গে দেখা হয়েছে স্বামীজি দিব্যি হাসি মুখে তাদের দিকে তাকিয়েছেন, যে ও যেটা হয়ে গেছে ওটা আমি ভুলে গেছি, কিন্তু ওই সময় ওটা বলতে দ্বিধা করেননি। প্রিয়নাথ সিংহকে বলছেন যে আচ্ছা সিংহি, তোমার মায়ের যদি কেউ অপমান করে তুমি কি করবে? তখন বলছে যে ঘাড়ের ওপর পড়ে তাকে একবারে উচিত শিক্ষা দেবো। বুঝে তো বলতে লজ্জা করছে না? এতজন হিন্দু দিনের পর দিন ধর্মান্তরিত হয়ে যাচ্ছে আর তোমার মতো শিক্ষিত লোক চুপ করে বসে আছো। এই যে জায়গাটা, এই ব্লেন্ডটা অসাধারণ, যে নিজের ধর্মের প্রতি আস্থা তো হারাবেই না, যেন পুরো শ্রদ্ধা থাকে, কিন্তু সেটা যেন ডগম্যাটিজমে পরিণত না হয়। কারণ অন্য এই যত মত তত পথের, এটা হচ্ছে অ্যাম্পলিফাইড রূপ। এইটা যিনি করেছেন তিনিই বলছেন যে সেই জন্য যে ধর্মকে ধরে করতে হবে, ধর্মকে ধরে সব কিছু করতে হবে। এবং বললেন কি সুন্দর, সেটার বাংলা করার আমি চেষ্টা করিনি, বলছেন লেট অল ইয়োর নার্ভস ভাইব্রেট থ্রু দ্য ব্যাকবোন অফ ইয়োর রিলিজিয়ন। যে রিলিজিয়নটা তোমাদের ব্যাকবোন হোক ভারতবর্ষের মানুষের, এবং তার মধ্যে দিয়ে নার্ভগুলো ভাইব্রেট করুক। লেট অল ইয়োর নার্ভস ভাইব্রেট থ্রু দ্য ব্যাকবোন অফ ইয়োর রিলিজিয়ন। এবং আবারও স্বামীজি কিন্তু ওখানে বলছি, যদি কেউ এখানে বলে রিলিজিয়ন মানে কোনটা, স্বামীজি বলবে হিন্দুর ক্ষেত্রে হিন্দু ধর্ম, ওদের ক্ষেত্রে ইসলাম ধর্ম, এবং যে যার নিজের ধর্মের মধ্যে দিয়ে, ভারতবর্ষের লোক নিজের নিজের ধর্মের মধ্যে দিয়ে বোঝে, এবং যেটা যেটা বোঝে সে ঠিক ঠিক, যদি সে নিষ্ঠাবান বা নিষ্ঠাবতী হয় সে ঠিক ঠিক বোঝে, এবং ওর তুমি যা কিছু ওকে শিক্ষিত করতে চাইবে, যেদিকে পরিচালিত করতে চাইবে ওর মঙ্গলের জন্যে, ওই ধর্মের মধ্যে দিয়ে তোমাকে করতে হবে, অন্য কায়দা করতে গেলে পারবে না। এবং সেখানে তিনি রাজনীতির কথাও বলেছেন যে রাজনীতির মধ্যে দিয়ে করতে গেলে পারবে না। এই বর্তমান ভারতে রাজনীতির ওপরে অত্যধিক স্ট্রেস এসে যাচ্ছে, এবং সেখানে ধর্ম কোনো কোনো জায়গায় হাতিয়ার রূপে ব্যবহৃত হচ্ছে। হয়তো সেই জায়গাটা স্বামীজির যে লেখা এবং তার যে বাণী, সেটা পড়লে আমরা বুঝতে পারি যে না, যে ঘোড়াটা আগে না গাড়িটা আগে,
ঘোড়াটা তো গাড়িটাকে টানবে, যদি গাড়িটাকে আগে বসিয়ে দিই তাহলে মহা মুশকিল হয়ে যাবে। সুতরাং ধর্মই পরিচালনা করবে, ধর্ম রাজনীতিকে পরিচালনা করবে, ধর্ম অর্থনীতিকে পরিচালনা করবে, ধর্ম সন্ন্যাস জীবনকে পরিচালনা করবে, ধর্ম গার্হস্থ্য জীবনকে পরিচালনা করবে। কিন্তু তুমি যদি গাড়িটাকে আগে দিয়ে দাও তাহলে কিচ্ছু হবে না। সেইটা স্বামীজি বলছেন, কিচ্ছু হবে না, সঙ্গে সঙ্গে এই লেকচারও শেষ হবে না আজকে নির্দিষ্ট সময়, সেটাই মনে হচ্ছে। দেখা যাক কি দাঁড়ায়। এইবারে তিনি বললেন যে আমি যতটা পারছি মাঝখান থেকে যেটা বাদ দেওয়া যায় সেটা বাদ দিয়ে এগোবার চেষ্টা করছি আর কি, বা কনক্লুড করবার চেষ্টা করব। স্বামীজি বললেন যে আমাদের যে ধর্ম, এই ধর্মের মধ্যে কি আছে। বলছেন পরলোকে দৃঢ় বিশ্বাস। পরলোক মানে ভূতপ্রেত এইসব দিয়ে নয়, কিন্তু জন্মান্তর, যে এই জীবনের যা কিছু সেটা এই জীবনেই শেষ হয়ে যাচ্ছে না। পরলোকে দৃঢ় বিশ্বাস, ইহলোকের প্রতি তীব্র বিতৃষ্ণা, এইগুলোকে লক্ষণ দেখাচ্ছেন যে ইহলোকের প্রতি তীব্র বিতৃষ্ণা। তাহলে ইহলোকের প্রতি তীব্র বিতৃষ্ণা বললেই আধুনিক লোকেরা হই হই করে উঠবে যে এই রে, তাহলে তো এই জাতির পতন অবশ্যম্ভাবী, যে ইহলোকের প্রতি তীব্র বিতৃষ্ণা। কিন্তু স্বামীজি যেভাবে শিখিয়েছেন সেটা ওরকম নয়। সেটা হচ্ছে যে ব্যবহারিক ক্ষেত্রে যেটা করবার সেটা করতে হবে, কিন্তু জানতে হবে যে সেটা শেষ সত্য নয়, এবং সেটাকে আঁকড়ে ধরে থাকলে আমার মুশকিল হয়ে যাবে। অতএব ওই মানে জ্বর হয়েছে, শরীর খারাপ হয়েছে, তখন প্রোটিন জাতীয় খাদ্য খেতে হবে। কিন্তু যদি কেউ ভাবে প্রোটিন জাতীয় খাদ্য খাওয়ার জন্যই বেঁচে থাকা, তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে। তো সুতরাং ঠিক যেটুকুনি ইউটিলিটির দিক থেকে এই ইহজগৎ, কিন্তু আফটার অল এর প্রতি তীব্র বিতৃষ্ণা, প্রবল ত্যাগ শক্তি এবং ঈশ্বর ও অবিনাশী আত্মায় দৃঢ় বিশ্বাস, বলছেন এইটা হচ্ছে আমাদের ধর্মের প্রধান কথা। তা বললেন যে এইটা তুমি কিছুতেই এইখান থেকে তুমি বেরোতে পারবে না। কিন্তু তোমাদের একটা টেন্ডেন্সি এসছে এই আধুনিক শিক্ষার ফলে, যে সব জড়বাদীর মতো সমস্ত কথা বলছো, মেটেরিয়ালিস্টের মতো তুমি কথা বলছো, কিন্তু আমি এখানে আছি, আমি জানি বলে খুব সুইটলি বলছেন, ইউ মে ট্রাই টু ইম্পোজ আপন মি বাই বিকামিং মেটেরিয়ালিস্টস, বাই টকিং মেটেরিয়ালিজম ফর এ ফিউ মান্থস। তুমি আমার ঘাড়ের ওপর পড়ে আমাকে নাস্তিকতার বাণী আমার উপরেতে মারতে পারো, নাস্তিকতার বুলি আমার উপরেতে ঝাড়তে পারো কয়েক মাস ধরে, আমি চুপচাপ সহ্য করে যাব। বাট আই নো হোয়াট ইউ আর। ইফ আই টেক ইউ বাই দ্য হ্যান্ড, আর আমি যদি তোমাদের হাত ধরি, ব্যাক ইউ কাম অ্যাজ গুড থিস্টস অ্যাজ এভার ওয়ার বর্ন। আমার উপরে নাস্তিকতার বাণী টানি যা ঝাড়বে ঝাড়ুক, আমি 3-4 মাস চুপচাপ সয়ে যাব। তবে যখন তোমাদের হাত ধরবো তখন তোমরা পরম আস্তিক, যেটা তোমাদের আসল সত্তা, সেই রূপে বিকশিত হবে। এই যে স্বামী বিবেকানন্দ বলছেন, একে আমাদের ব্যাখ্যা করবার সাধ্য নেই। বললেন যে সেই জন্য ভারতকে সামাজিক বা রাজনৈতিকভাবে প্লাবিত করবার আগে প্রথমে আধ্যাত্মিকভাবে প্লাবিত করো। আমাদের উপনিষদে, আমাদের পুরাণে, আমাদের অন্যান্য শাস্ত্রে যেসব সত্য নিহিত রয়েছে, সেগুলো ওইসব গ্রন্থ থেকে, মঠ থেকে, সম্প্রদায় বিশেষের অধিকার থেকে বের করে সমগ্র ভারত ভূমিতে ছড়িয়ে দিতে হবে। এই সব কথা বললেন যে লোকে আগে শাস্ত্র বাক্যগুলো শুনুক। ওই আমাদের শাস্ত্রে যেটি আছে যে শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য, এই কথা বলছেন যে আগে লোকে এটা শুনুক, কারণ জানবে যে লোককে এটা দিতে হবে। শ্রীমৎ মনু বলে গেছেন যে দান, চতুর্বিধ দান, তার মধ্যে ধর্মদান প্রধান। আমাদের এই ধর্মদান, আধ্যাত্মিক দান করতে হবে এখন, কেননা ভারতবর্ষের রক্তের মধ্যে এটা রয়েছে। আর কি জানবে যে এইটা শুধু ভারতবর্ষে বসে করলে হবে না, এই ভারতবর্ষের বাইরেও এই চিন্তা রাশি প্রেরণ করতে হবে। এইটা স্বামীজি বলছেন যখন গুনে গুনে 50টি বছর বাকি স্বাধীনতার, তখন বলছেন যে আমাদের আধ্যাত্মিকতায় জাতকে প্লাবিত করতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে এটা সমস্ত পৃথিবীর কাছে এটা প্রেরণ করতে হবে। দিস ইজ ট্রিমেন্ডাস। যেটা পরাধীন দেশের যতই সন্ন্যাসী হন আর যাই হন, পরাধীন দেশের মানুষ, তিনি বলছেন যে আমাদের এই আধ্যাত্মিকতাকে সারা পৃথিবীতে প্রচার করতে হবে। সেটা আজকে 2020-তে আমরা দেখতে পাচ্ছি যে কতদূর সত্য। এবং সেই ভারতবর্ষের আধ্যাত্মিকতা, সেটার কথা কি পোয়েটিক ল্যাঙ্গুয়েজে ব্যক্ত করলেন। বললেন, বাট স্পিরিচুয়াল নলেজ ক্যান অনলি বি গিভেন ইন সাইলেন্স, লাইক দ্য ডিউ দ্যাট ফলস আনসিন অ্যান্ড আনহার্ড, yet bringing into bloom masses of roses. This has been the gift of India to the world again and again. স্বামীজির এসব কথা বলা মানে রোজই রোজ ডে, যেখানে তিনি বলছেন যে এই ভারতবর্ষের এই যে রোজেস, মাসেস অফ রোজেস, পবিত্রতায়, আধ্যাত্মিকতায় পূর্ণ পারিজাত পুষ্প, তার কথা তিনি বলছেন। এবং বলছেন যে স্পিরিচুয়াল নলেজ
এটা একটা সাইলেন্স, এটা সাইলেন্স, নীরবে যে শিশির পড়ে, যে শিশিরকে কেউ দেখতে পায় না, যার কোনো শব্দ হয় না, কিন্তু তার দ্বারা গোলাপ ফুল ফুটে ওঠে, সেই রকম হচ্ছে ভারতবর্ষের আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতা জগতে প্রেরণ করতে হবে। কি অসাধারণভাবে বললেন। 7টা বেজে গেল, মহারাজ আর 5 মিনিট আমরা যেতে পারি নাকি? আচ্ছা, তো এইরকম কথা তিনি বললেন যে এই আধ্যাত্মিকতার গোলাপ সমস্ত পৃথিবীর কাছে আমাদের উপহার। আর বলছেন যে ইংল্যান্ড, তাদের অনেক বদমাইশি আছে, কিন্তু একটা ব্যাপার ঘটেছে যে ইংল্যান্ডের যে শক্তি, সেই শক্তি পৃথিবীর সমস্ত জাতকে সংযুক্ত করেছে, যেটা আগে কখনো হয়নি। তারা যে যাতায়াতের ব্যবস্থা করেছে, সেই জন্য পৃথিবী আরও ওয়েল কানেক্টেড হয়ে গেছে। আমাদের এইটার সুযোগ নিতে হবে। এই কথা বলছেন 1897-তে। 97 মানে 1902 থেকে বাদ দিলে 3 আর 2 5 বছর বাদ দিলে তাহলে 35 বছর বয়স স্বামী বিবেকানন্দের। 35 বছরের একজন যুবক তিনি বলছেন এই সব কথা। এ তো এমনিতে মনে হয় যে 75 বছরের কেউ বলছেন বুঝি, জ্ঞানবৃদ্ধ, কিন্তু 35 বছরের একজন যুবা সন্ন্যাসী তিনি বলছেন যে এই যে ইংল্যান্ডে এসছে এবং কমিউনিকেশনের সুবিধা হয়ে গেছে, সারা পৃথিবীতে যাতায়াত ব্যবস্থা বেড়েছে, এই সুযোগ নিয়ে ভারতবর্ষের অধ্যাত্ম গোলাপ দিয়ে পৃথিবীকে ভরে দিতে হবে। এই কথা তিনি বললেন। আমি যে আমেরিকায় গিয়েছিলাম সেটা আমার ইচ্ছে বা তোমাদের ইচ্ছে হয়নি। ভারতের ঈশ্বর, যিনি আমার অদৃষ্ট নিয়ন্ত্রিত করছেন, তিনিই আমাকে পাঠিয়েছেন। এইসব কথা বলে বললেন, হে বন্ধুরা, আমার সংকল্প এই যে ভারতে আমি কতগুলো শিক্ষালয় স্থাপন করব এবং সেখান থেকে যুবকরা ভারতে এবং ভারতের বাইরের দেশে আমাদের শাস্ত্রের যে সত্য সেগুলো প্রচার করবে। কীরকম জানো? মানুষ চাই বলে সেই বিখ্যাত উক্তি আসছে, মেন মেন, দিজ আর ওয়ান্টেড, everything else will be ready, but strong, vigorous, believing young men, sincere to the backbone are wanted. 100 such and the world becomes revolutionized. 100টা এরকম ছেলে হলে পুরো জগতে বিপ্লব এসে যাবে। সেই জন্যে তোমরা জগতের কাছে এই মহান সত্য প্রচার করো। আমাদের জনগণকে বারবার করে শেখানো হয়েছে যে তারা মানুষ নয়, তারা পশু, কিন্তু তাদের আত্মতত্ত্ব শ্রবণ করানো হোক। তারা জানুক যে তাদের মধ্যে যাদেরকে বলা হয় নিম্নতম ব্যক্তি, সেই নিম্নতম ব্যক্তির মধ্যেও সেই আত্মা রয়েছেন, যে আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, তরবারি যাকে ছেদন করতে পারে না, অগ্নি যাকে দগ্ধ করতে পারে না, বায়ু যাকে শুষ্ক করতে পারে না, যিনি অবিনাশী, অনাদি, অনন্ত, শুদ্ধ স্বরূপ, সর্বশক্তিমান ও সর্বব্যাপী। এই যে সমর, এই যে প্ল্যান অফ ক্যাম্পেন, এটা ডেফিনেটলি অশিবের বিরুদ্ধে সমর, কোনো ব্যক্তি মানুষের বিরুদ্ধে নয়। সেইটা তিনি বললেন। বলছেন আমাদের এখন আবশ্যক শক্তি সঞ্চার। আমরা অনেক সব আমাদের দেশের রহস্যবিদ্যা, ভুতুরে কাণ্ড, সেই সমস্ত এসছে, ওগুলোকে ছাড়ো, স্নায়ুকে সতেজ করো। আমাদের আবশ্যক, হোয়াট উই ওয়ান্ট ইজ মাসলস অফ আয়রন অ্যান্ড নার্ভস অফ স্টিল। আমরা অনেক দিন কান্নাকাটি করেছি, সেই সব কান্নাকাটি আর চলবে না। আমাদেরকে শক্তিশালী হতে হবে। এবং শক্তিশালী কোনটা জানো, বা সত্য কোনটা জানো? এই শক্তির কথা বলতে বলতে বলছেন সত্য, এবং এগুলো হচ্ছে সেই অফট কোটেড যে বাক্যগুলি, সেইগুলোর মধ্যে বলছেন সত্য কাকে বলে জানো? হিয়ার ইজ দ্য টেস্ট অফ ট্রুথ। এনিথিং দ্যাট মেক্স ইউ উইক ফিজিক্যালি, ইন্টেলেকচুয়ালি অ্যান্ড স্পিরিচুয়ালি, রিজেক্ট অ্যাজ পয়জন। দের ইজ নো লাইফ ইন ইট, ইট ক্যানট বি ট্রু। ট্রুথ ইজ স্ট্রেংথেনিং। সেইটাই সত্য যেটা তোমার মধ্যে শক্তি সঞ্চার করে, আর যেটা তোমাকে দুর্বল করে দেয় সেটা সত্য নয়। এখন বীর্যবান হওয়ার চেষ্টা করো, উপনিষদকে অবলম্বন করো এবং সেই মহত্তম দর্শন অবলম্বন করো। সেইখানে যে সত্যের কথা আছে সেটিকে অবলম্বন করো। আর একটি কথা বললেই আমার বক্তব্য শেষ হবে। স্বামীজি বলছেন, লোকে স্বদেশ হিতের কথা বলে, আমিও স্বদেশ হিতে বিশ্বাস করি, কিন্তু এই স্বদেশের হিত করতে গেলে 3টি জিনিসের দরকার, সেটা সংক্ষেপে বলেছেন। প্রথম হচ্ছে হৃদয়বত্তা। বলছেন যে বুদ্ধি, চিন্তা শক্তি, বিচার শক্তি, এগুলো আমাদের কিছু দূর পর্যন্ত সাহায্য করতে পারে, কিন্তু আসল হচ্ছে যেটা দরকার সেটা হলো হৃদয়বত্তা। ভারতের যে ভাবী সংস্কারক, ভাবী হিতৈষী, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। এই যে দেব এবং ঋষির যে মানুষ তারা পশুপ্রায় হয়ে গেছে, এটা ভেবে কি তোমাদের রাত্রের ঘুম চলে গেছে? তোমরা কি অস্থির হয়ে গেছো? যদি সেরকম হয়ে গিয়ে থাকো তাহলে জানবে যে সমাজ সংস্কারের প্রথম সিঁড়িতে তোমরা পা দিয়েছো। এইটা স্বামীজি যে বলছেন, আজকের দিনে যে কোনো এনজিও, যে কোনো রিফর্মিস্ট ইনস্টিটিউশন, তাদের সামনে বা তাদের ঢোকার মুখে বড় করে বোধহয় লিখে রাখা যেতে পারে যে সংস্কার কে করবে? যে লোকটা পাগলের মতো হয়ে গেছে দুঃখ দেখে, কিন্তু যে ভাবছে যে আমার নাম ধাম এটা ওটা হবে, সেই সংস্কার করতে গেলে খুব গণ্ডগোলের ব্যাপার হয়ে যাবে।
আর যদি তোমরা দেশের দুর্দশার কথা প্রাণের প্রাণে বিশ্বাস করো, তার এবার দ্বিতীয় কারণটা বলছেন যে সেটা কি থাকতে হবে, জিজ্ঞাসা করি এই দুর্দশা প্রতিকার করবার কোনো উপায় স্থির করেছো কি? অর্থাৎ বলতে চাইছেন যে দেশের দুর্দশা হয়তো বুঝে তারপর তার উপরে একটা ডকুমেন্টারি ফিল্ম করে বসে আছে যাতে বিদেশ থেকে পুরস্কার আনা যায়, সে হচ্ছে আরেক ঝামেলার ব্যাপার। সুতরাং দেশের দুর্দশা বুঝবে, আবার তার সঙ্গে সেটাকে প্রতিকারের উপায় করবে। আর থার্ডলি অ্যান্ড লাস্টলি, যে এতেও হলো না, এর সঙ্গে সঙ্গে পর্বত প্রায় বাধাবিঘ্নকে তুচ্ছ করে কাজ করতে কি প্রস্তুত আছো? যদি সমস্ত জগৎ তরবারি হস্তে তোমার বিপক্ষে দণ্ডায়মান হয়, যদি তোমার স্ত্রীপুত্র তোমার বিরুদ্ধে দণ্ডায়মান হয়, তাহলেও তুমি কি তোমার নীতিকে ধরে কাজ করতে পারবে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে? যদি এই তিনটি জিনিস তোমাদের থাকে তাহলে তোমরা অসাধ্য সাধন করবে। তা আমার বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি, আমাদের যে জাতীয় তরণী, ন্যাশনাল শিপ, বাংলায় অর্ণব পোত এরকম করা হয়েছে পুরনো বাংলায়, তো এই যে জাতীয় তরণী যেটি আছে আমাদের, এটি লক্ষ লক্ষ মানুষকে এই জীবন সমুদ্র পারাপার করে দিয়েছে। এখন তাতে যদি কতগুলো ছিদ্র হয়ে গিয়ে থাকে, তাহলে কি তুমি অভিশাপ দেবে সেটাকে আর সেটা জগতে প্রচার করবে? তা নয়, আমাদের মস্তিষ্ক দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে, হৃদয় দিয়ে সেই ছিদ্রগুলোকে বন্ধ করতে হবে। জাতীয় তরণীতে যে ছিদ্রগুলো হয়েছে, সেই জন্য এই সমাজের বিরুদ্ধে একটা কর্কশ কথাও বলো না, এর অতীত মহত্বের জন্য ভালোবাসো। যেমন আমি তোমাদের ভালোবাসি, কারণ তোমরা দেবতার বংশধর, তোমরা মহিমান্বিত মহাপুরুষদের বংশধর, তাদেরই উত্তরসূরি। তোমাদের সর্বপ্রকার কল্যাণ হোক, তোমাদের নিন্দা করব না, গালি দেবো না। হে আমার সন্তানরা, তোমাদের কাছে আমার সমুদয় পরিকল্পনা বলতে এসেছি। যদি তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি। এবারে হচ্ছে সেই বিবেকানন্দ, ওই বন্ধু বিবেকানন্দ, যদি আমার কথা শোনো, আমি তোমাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি। যদি না শোনো, এমনকি ভারত থেকে আমাকে তাড়িয়ে দাও, তাহলেও আমি তোমাদের কাছে আবার ফিরে আসবো, এসে বলবো যে দেখো ভাই, আমরা সবাই ডুবছি, এই জন্যই আমি তোমাদের ভেতর তোমাদেরই একজন হয়ে মিশতে এসেছি। আর যদি আমাদের ডুবতেই হয়, তাহলে যেন আমরা সকলে একসঙ্গে ডুবি, কিন্তু কারোর প্রতি যেন কটূক্তি প্রয়োগ না করি। এই স্বামীজির প্ল্যান অফ ক্যাম্পেইন, এটি আমরা শেষ করব। এবং শেষ করতে করতে ভাবছি, ওই যে মাঝখানে আমরা শুনছিলাম তাঁরই শ্রীমুখের উক্তি, যেখানে তিনি বলছেন যে ভারতের লোক অনেক খবরের কাগজে চিৎকার মিৎকার এটা ওটা শুনেছে, কিন্তু তারা এমন একজন লোকের অপেক্ষায় আছে যিনি হাত ধরে এই মহাপঙ্ক থেকে, এই বিরাট পাঁক থেকে টেনে তুলতে পারেন। স্বামী বিবেকানন্দ সেই রকম লোক, যিনি কিনা পাঁক থেকে টেনে তুলছেন। তিনি সন্ন্যাসী বটে, কিন্তু যে ধর্মে বিশ্বাস রাখে, যে রাখে না, যে আস্তিক, যে নাস্তিক, শ্রী শ্রী মায়ের ভাষায় যে সৎ এবং অসৎ, সকলের জন্যে তার যে হৃদয়বত্তা, সেই তিনি মহাপঙ্ক থেকে টেনে তুলতে পারেন। আর সেই টেনে তোলবার প্ল্যানটাই হচ্ছে এই প্ল্যান অফ ক্যাম্পেইন। আর ওই যে বললেন যে এখন অবস্থার কিছু পরিবর্তন হয়েছে, সেই জন্য কার্যপ্রণালীর সামান্য পরিবর্তন করতে হবে, আর কিছু নয়। এইখান থেকে আমাদের সেই উত্তরের বারান্দার কথা মনে পড়ে, যেখানে কিনা ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাত জোর করে বলছেন যে জানি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি, জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় দেহ ধারণ করে এসছো। সুতরাং মাদ্রাসে 9th of February 1897 বিবেকানন্দ যখন বলছেন এবং বলছেন যে আমাদের সেই পুরনো পদ্ধতিতেই কাজ করতে হবে, শুধু একটু পরিবর্তন করে নিতে হবে। তদাত্মানম সৃজাম্যহম, আমি যখনই দরকার হয় তখনই নতুন রূপে নিজেকে সৃজন করি। হিয়ার ইজ দ্যাট বিবেকানন্দ হু হ্যাজ ক্রিয়েটেড হিমসেলফ ইন আ নিউ ফর্ম সুটেড টু দ্য মডার্ন এজ অ্যান্ড পার্টিকুলারলি মডার্ন ইন্ডিয়া। এবং তিনি বলছেন যে অতীত কার্যপ্রণালী ধরে চলবো, শুধু একটু পরিবর্তন করে নিতে হবে। জানি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি। সুতরাং মাদ্রাসে যিনি বক্তৃতা দিচ্ছেন, কোনো সন্দেহ নেই তিনি সেই পুরাতন ঋষি, এবং সেই পুরাতন আদর্শে, সেই পুরাতন ভালোবাসায় মানুষকে কাছে টেনে নিয়ে মানুষের ঊর্ধ্বায়ন ঘটাবেন, মানুষের ভেতরের দেবত্বকে তিনি বিকশিত করবেন। শ্রীরামকৃষ্ণের কথা সেই জন্য আমাদের কানে প্রতিধ্বনিত হচ্ছে যে পুনরায় জীবের দুর্গতি নিবারণ করতে জগতে আবির্ভূত হয়েছে। ধন্যবাদ, নমস্কার।